প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে যথারীতি অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, নিউ ইয়র্ক প্রবাসী মঈনুদ্দিন নাসের। সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তি এবং তিনি কমিউনিটির নেতা প্লাস লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলী, আপনাকে এবং মঈনুদ্দিন নাসের আপনাকে আমাদের শোতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ তাকেও ব্রাদার। ধন্যবাদ আমাদেরকে নিশ্চয়ই ভালো আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো প্রিয় দর্শক, আজ বাদে কাল নির্বাচন, বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা অ্যাকচুয়ালি মুখিয়ে আছি। আমরা যারা ইভেন প্রবাসে বসবাস করি, আমরাও অত্যন্ত এক্সাইটেড সিচুয়েশনে নির্বাচনকে দূর থেকে দূরবীন দিয়ে দেখছি। কি হচ্ছে নির্বাচনে, কি হবে, এ ব্যাপারে আমি প্রথমেই যেতে চাই ডক্টর শওকত আলীর কাছে। এই কারণে যে ডক্টর শওকত আলী আজ একাধিক ইস্যুতে মিডিয়ায় বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন জনের কথাও তিনি শুনেছেন। সেই আলোকে নির্বাচনের পরিবেশ এবং কি হতে যাচ্ছে এ নিয়ে আপনি শুরু করেন, তারপর আমরা মঈনুদ্দিন নাসেরের কাছে যাব। আপনার দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। অনেকদিন পরে নাসির ভাইকে পেয়েছি, সচরাচর তাকে পাওয়া যায় না। তো আশা করি আমাদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে। নির্বাচন বিষয়টা হচ্ছে যে আমরা 17 বছর প্রায় কোনো প্র্যাকটিক্যালি কোনো নির্বাচন হয়নি দেশে। এটা ফলে হয়েছে যে এতে সমস্যা এবং সুবিধা দুটোই আছে। ভাই কাশি লেগে গেছে, ঠান্ডাও। সমস্যা হচ্ছে যে যেহেতু গণতন্ত্র তো একটা প্র্যাকটিসের বিষয়, সমস্ত রাজনৈতিক দল মত তাদের যে একটা সহনশীলতা, সহিষ্ণুতা, গণতান্ত্রিক চিন্তা চেতনা প্রচারের ক্ষেত্রে শুধু নিজের মত প্রচার করলে তো হয় না, অন্যদেরও প্রচারের সুযোগ দিতে হবে। এই জিনিসগুলো তো অভাব আছে। সেই জিনিসটা যদি আগে থেকে প্র্যাকটিস থাকতো, যেহেতু এটা বিপ্লবী সরকার, তো বিপ্লবী সরকার ডক্টর ইউনূস স্যারের সরকার যেটা করেছেন, গিভেন দি কন্ডিশন, অত্যন্ত হযবরল অবস্থার ভিতরে, তার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরেও অনেক উইকনেস ছিল, এখনো রয়েছে টিল টুডে, তার ভিতর দিয়েই এই নির্বাচনটা হতে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সমস্ত রাজনৈতিক দল যারা পার্টিসিপেন্ট, স্টেক হোল্ডার, তাদের সার্বিকভাবে সহযোগিতার প্রয়োজন হয়। কিন্তু ওই যে বললাম যেটা আগে, যে আমাদের চর্চা নাই, তো আমরা এর ফলে এ থেকে সবাই বঞ্চিত। বড় নেতা, কিন্তু উনি মনে করেন যে উনি যেটা বলবেন সেটাই বেদবাক্য এবং সেটাই শুনতে হবে। দলের লোকও যা, দলেরও প্রধান তিনি, ইলেকশনের পরে তিনি প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট, তিনি সর্বা, জনগণ কমপ্লিটলি মানে আউটসাইড অফ দিস রিং। যেটা হাসিনাই করেছে প্র্যাকটিক্যালি, ফিলোসফি কিন্তু তাই, যে উনি সব, বাকি কেউ কিছু না। এখনো এই পর্যায়ে দিয়ে আমরা এই ইলেকশনে আসছি। ফলে যে একটা বিষয় হয়েছে, যেহেতু হাসিনা আমাদের বঞ্চিত করেছে, বারবার যে নির্বাচনগুলো সে দিত সে নিজের মতো করতে, এবং সে ডিক্লেয়ার্ড পলিসি ছিল যে আমি নির্বাচন চাই, নির্বাচন দেব, কিন্তু ক্ষমতা আমাকে দিতে হবে। এটা তার ডিক্লেয়ার্ড পলিসি, এটা সবাই জানে। তো সেই নির্বাচন করার ফলে হয়েছে কি, মানুষের ভিতরে এই দারুণভাবে চর্চার অভাব আছে। দ্বিতীয়, প্রশাসনের সাথে যারা ছিল তারা 15 বছর তার আন্ডারে চাকরি করে এটা একটা স্টুপিড গ্রুপই তৈরি হয়েছে, যে তারা জানেই না যে আসলে এই রাষ্ট্রের কর্মচারী তারা, ইলেকশনটার জন্য সাহায্য করাই তাদের কাজ, কারোর পক্ষে যাওয়া না। সে আপনি নিরাপত্তা বলেন, পুলিশ বাহিনী বলেন,
আপনার অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেশন, ডিসিএসডি, ম্যাজিস্ট্রেট, ইউএনও বলেন, এদের অভ্যাসই নাই যে গণতান্ত্রিক চিন্তাকে ধারণ করতে হলে কি সহনশীলতার পরিচয় দিতে হবে। তো এটা আমি লক্ষ্য করছি। হাওবার হোপফুলি একদিন পরেই তো নির্বাচন, আমরা ইনশাল্লাহ যেভাবেই হোক, ভালো মন্দ যাই হোক না কেন, একটা নির্বাচনমুখী রাষ্ট্র হোক, আমাদের অর্থনীতিটা সেভাবে এগিয়ে যাক। আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আপেল মাহমুদ ভাই খালি গলায় শুধু একটা হারমোনিয়াম নিয়ে একটা গান গেয়েছেন। উনি গাইতেন সব সময়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমার কানে বাজছে সব সময়। আমার একটা ছোট রেডিও ছিল, চাইনিজ মেড পাই রেডিও। এটা আমার সাথে থাকতো বিভিন্ন জায়গায় যখন আমি গেছি। তো আমরা শতফুল ফুটাতে বিশ্বাস করি। ডক্টর ইউনূস স্যারকে অনেক ধন্যবাদ। গিভেন অল দিস উইকনেস, তিনি শতফুল ফুটানোর চেষ্টা করছেন। এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের। আমরা যদি সুন্দরভাবে দেশটাকে তৈরি করি সবাইকে নিয়ে। আজকে হয়তো আমি আজকে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানও আজকেও বলেছি যে আপনাদের ব্যর্থতার জন্যে ছিল, সবাই আওয়ামী লীগ বড় বড় লিডার তারা ছিল, আমি বলেছি পরিষ্কার, খবরদার যে ইলেকশনে এইসব ভাওতাবাজি কথাবার্তা বলা ভালো না, যে আমরা ভোট দেব না। কেন আপনি ভোট দেবেন না? আমি আজকে কথা পরিষ্কার সিদ্দিকুর রহমান সাহেবকে বলেছি, নাম ধরে বললাম, যে এতদিন আমাদের বঞ্চিত করলেন, আর এখন আপনার দলের লোককে বঞ্চিত করছেন কোন কারণে? এটা কি রাজনৈতিক কোনো প্রজ্ঞার ভিতরে পড়ে? আপনি ভোট কেন্দ্রে তাদের যেতে দেন, আপনারা বলবেন, ইন্ডিয়া থেকে বলবেন যে তোমরা ভোট কেন্দ্রে সবাই যাও, সাহস নিয়ে যাও, গণতন্ত্র তোমরা পছন্দ করো, এই জন্যই তোমরা যাও। তো সেখানে না যে বলা হচ্ছে তোমরা যেও না। ভাই, আমি এটা খুব দুঃখের কথা, যদিও আওয়ামী লীগ এই ইলেকশনে নাই, এটি আলোচনার বেশি সুযোগও নাই, তারপরও এটা দুঃখজনক যে আপনি 70,000 লোক ইন্ডিয়ায় নিজে বসে আছেন, তারপর উল্টো পাল্টা কথাবার্তা বলছেন। দেশটা আপনার না। আপনি কোন দেশে ফিরে আসবেন? আজ হোক, কাল হোক, পরশু কোথায় আসবেন, কার কাছে আসবেন? আমাদের বিরোধিতা করে আমাদের মানুষের অধিকারকে কেড়ে তো নিলেন। সে কারণে আমি বলেছি, ওখানে যারা আওয়ামী লীগের বড় বড় লিডার ছিল তাদেরকে বলেছি আপনারা বলেন যে সেখানে তাদের আগে বিচার প্রক্রিয়াটা শেষ হোক। তারা মারাত্মক অন্যায় করেছে। শুধু মেটিকুলাস ইউনূস সাহেবের কথা বললে হবে না। সিস্টেমেটিক দেশটাকে ধ্বংস করা হয়েছে, পুরো অর্থনীতি দেশটাকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। প্রত্যেকটা উদাহরণ দিতে হলে অনেক সময় লাগবে রতন দাদা। তো এত করার পরেও এখনো আপনি বলছেন যে ভোট দিও না, এই গোলমাল হবে, আতঙ্ক তৈরি হবে। কেন বাবা? কি রাজনীতি কার জন্যে? জনগণের জন্য। আচ্ছা, আমরা ভুল করলাম রতন দা, নাসির ভাই, আমরা হ্যাঁ, নাই ভুল করলাম এই নির্বাচনে, তা কি হয়েছে? সো হোয়াট? জাপানে কি 4 বার 5 বার করে বছরে মন্ত্রী চেঞ্জ হয়নি? আরে ইন্ডিয়ায় তো মাত্র 10 15 20 বছর আগেও সেখানে সকাল বিকাল প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। ব্রিটিশ সেখানে তাদের হয়। আমরা বাংলাদেশে এখন একটা যা হোক হলো, নির্বাচনের পরে যদি আমরা মনে করি যে এটা ঠিক হয়নি, হয়তো উইথ আওয়ামী লীগ উইদাউট আওয়ামী লীগ আমরা আবারও তো নির্বাচন করতে পারি 1 বছর 2 বছর 3 বছর পরে। এটা নাথিং রং। একটা গণতান্ত্রিক চিন্তা ভাবনা, এটা তো হতে পারে, এটা হবে। এর জন্য বেশি হতাশ হওয়ার কোনো দরকার নেই বাবা, শুরু করুন। আমাদের যশোর অঞ্চলে একটা কথা আছে, একজন ভিক্ষুক যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো একটু ভিক্ষা দাও। তা বাড়িওয়ালি বলছে যে তুমি এত সাত সকালে চলে আসলে, তোমার ভিক্ষা না, তোমার হাতে আমি ছাই দেব। তো ফকির বলছে, মা তুমি ছাই দিয়ে শুরু করো সকালটা, তবু তোমার হাত আসুক। একদিন ছাই দিতে দিতে তুমি একদিন প্রকৃত ভিক্ষাটা আমাকে দেওয়া। তা আমরা আসলে ইউনূস সাহেবের কাছে ছাই মাংছি। উনি ছাই দিলে ওটা গ্রহণ করব, পরে দেখি কি করা যায়। আমরা তো আছি, দেশ তো একদিনের জন্য না। মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্যদের কথা না হয় বললাম, যদি পরে প্রসঙ্গক্রমে জামাত বা বিএনপি
তাদের দুর্বলতা বা তাদের বিষয়টা, আমাদের হিন্দু ভাই বোনদের চিন্তা চেতনা, আমাদের নারীদের ক্ষমতায়নের বিষয়গুলো আছে। আমাদের ইয়ং জেনারেশন, মনে রাখতে হবে এখানে 4.5 কোটি ভোটার আছে ইয়ং, যারা কখনো এর আগে ভোট দেয়নি, জীবনের প্রথম তারা ভোটে যাচ্ছে। সেটা একটা আনন্দ উৎসবের বিষয়। নারী জাগরণ আমি দেখিনি কখনো। আমার মনে আছে 1970-তে পাকিস্তান আমলে, যেখানে জাস্টিস সাত্তার সাহেব ইলেকশন কমিশনার ছিলেন, সেই নির্বাচনে দেখেছি গ্রামের গঞ্জে মানুষ দারুণ সাড়া পড়ে গেছিলাম আমরা সেই নির্বাচনে। আমরা ভোট দিয়েছিলাম। আহ, এখন যে দলের পক্ষে বিপক্ষে যাই যাক না কেন, জামাতের পক্ষে গুলো আমার কোনো আপত্তি নেই। এটা দল, রাজনৈতিক দল। জামাত তো বিএনপির সাথেও ছিল, এরশাদের সাথেও ছিল, হাসিনার সাথেও ছিল। হাসিনা নিজেই নিজামী সাহেবের সাথে বহুবার আলাপ আলোচনা করেছে। তো এই সবগুলো আমরা জানি। কিন্তু সুতরাং কাউকে দোষাদোষী না করে, আতঙ্ক সৃষ্টি না করে, যেভাবে হোক একটা ইলেকশন হোক, এটা আমি চাই। থ্যাংক ইউ ফর দ্যাট। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর শওকত আলীর কথা। আমরা যাচ্ছি প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের কাছে। আছেন নাসের ভাই, আপনার কি ধারণা, এই যে অবশেষে তো ইলেকশন হচ্ছে, বা এখন আমরা যে টাইমে বসা এখানে, আগামীকালকে কিন্তু এই টাইমে দেশে ভোট শুরু হয়ে যাবে, কি ভাবছেন আপনি? না, এটা আপনাকে ধন্যবাদ আমাকে মানে এই করার জন্য। শপথ ভাই যেটা বলেছে সেটা অত্যন্ত দেখা যাচ্ছে। আমরা নির্বাচন তো আগে হয় না, বহুদিন পর্যন্ত তো নির্বাচন হয় না, একটা নির্বাচন হচ্ছে। যদিও এখানে একটা বড় দল আওয়ামী লীগের পার্টিসিপেশন নাই, তারপরেও কিন্তু এটা তো নির্বাচন হিসেবে মানুষ বিশ্ব স্বীকৃতি দিয়েছে, এবং মানে অনেকেই এটাকে বলছে যে এটা আজকে গতকালও আপনার মানে টাইমস, নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের এটা এটা লেখা হয়েছে, বাংলাদেশ থেকে ওই যে সিরাজুল হোসেন খান সাহেবের ছেলে জাহিদ হোসেন বোধহয় সম্ভবত, এবং আরেকজন এই যে এমডি খান, তারা দুজনেই আপনার লিখেছেন যে ডিপ ক্রাইসিস অফ ডেমোক্রেসি হ্যাজ বিন আনবিল অ্যাকচুয়ালি। বাংলাদেশে ক্রাইসিসের, ডেমোক্রেসির সবচেয়ে গভীর ক্রাইসিসটাকে আনবিল করা হয়েছে, মানে উন্মোচন করা হয়েছে। সেটা এটা আমার কাছে কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে যে না, আমাদের যে ডেমোক্রেসির, মানুষ বুঝছে যে এই নির্বাচনে যে আমাদের বাংলাদেশের ডেমোক্রেসির যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিসটাকে সবাই স্বীকার করে নিয়েই নির্বাচনটা অংশগ্রহণ করছে। আমি আরেকটা একটা জিনিস আমি শুধু বলতে চাই যে এখানে শেখ হাসিনা, যে আওয়ামী লীগের প্রধান, তিনি বলছেন যে নির্বাচনে যাতে কেউ পার্টিসিপেট না করে আপনার মানে, এবং এটা ইয়ে না করে। আমার মনে হয় উনি উনার অবস্থান থেকে উনি যেটা বলেছেন সেটা গ্রহণযোগ্য। কারণ উনার দল নাই, তুমি আমার দল নাই, আমি পার্টিসিপেট করবো কেন, বা তোমরা পার্টিসিপেট করবা কেন, ডোন্ট ডোন্ট ডু ইট। তবে একটা পলিটিক্স আছে এখানে, আওয়ামী লীগের একটা যথাযথ যে পলিটিক্সটা ওনারা দীর্ঘদিন থেকে করে আসছে, সেই একটা পলিটিক্স আছে। যেমন আমি বলবো 1986 সালের নির্বাচনের কথাটা বারবার আমার কাছে আসে। 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আপনার মানে নিশ্চয়ই মনে আছে। এবং 1987 সালে সেই পার্লামেন্ট ভেঙে গেল। ইট ডাজ নট নেসেসারি মিন দ্যাট সেই নির্বাচন হয় নাই, সেই পার্লামেন্ট হয় নাই, সেই পার্লামেন্টের প্রসিডিংস কে ইয়ে করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। সেরকম তো কোনো ঘটনা ঘটে নাই। সেটা বিএনপি পার্টিসিপেট না করলেও সেই পার্লামেন্ট বসেছে, সেই পার্লামেন্টে প্রসিডিংস হয়েছে, এবং সেই পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। কাজেই এই কেউ পার্টিসিপেট করলো বা না করলো, এবং পার্টিসিপেট না করার জন্য এই করলো, এটা আমি মনে করি না যে এটা এমন কিছু বড় কথা। বাট এটাও একটা পার্টিসিপেশন, যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে তোমরা পার্টিসিপেট করবে না, দ্যাটস অল ফাইন। 1986 সালে যেভাবে এটা যেখানে যে পলিটিক্সটা যেখানে ছিল, সেখানে হচ্ছে যে এরশাদ সাহেব, জামাতে ইসলাম, এরশাদ সাহেব এবং এই আওয়ামী লীগ আর জামাতে ইসলাম মিলিয়ে তাদের পলিটিক্সের কারণে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে বিএনপি কে ফিনিশ করা। এটা একটা মনে করা হয়েছিল যে বিএনপি এখানে, তারা বিএনপি কে দলিত শেষ করে দিতে চায়, কারণ বিএনপি কে ভেঙে দিতে চায়। সেটা তখন আলোচনা হয়েছে। এরপরে নির্বাচন হলো 1988 সালে, একতরফা নির্বাচন হয়েছে এরশাদ সাহেবের, সেটা আমি করছি না। এরপরে আওয়ামী লীগ যতদিন
নির্বাচন করেছে 2008 সালের পর থেকে, যত নির্বাচন করেছে সব নির্বাচনের একটাই লক্ষ্য ছিল বিএনপিকে ভাঙা। আমি এটা বুঝতে পারি না যে বিএনপি কিন্তু এতদিন পরেও সে জিনিসটা কিন্তু ধরতেই পারে নাই। এরা একটা গবেট এবং গৌমূর্খ একটা দল আপনার মানে নির্বাচনে পার্টিসিপেট করছে, যারা আওয়ামী লীগের রিয়েল পলিটিক্সটা ধরতেই পারে নাই। আজকে আজকে কি হচ্ছে, আপনি মানে ইন্ডিয়ার সমস্ত পত্রিকা আমি প্রতিদিন দেখি, যে অনলাইনে সব পত্রিকাতে জামাত ইসলামের পক্ষে কিন্তু হাওয়া উঠেছে, এটা বলা হচ্ছে। আনন্দবাজারে আজকেও কিন্তু রিপোর্ট আছে যে এ, সেখানে বিএনপির কোনো রিপোর্ট নাই, কিন্তু জামাত ইসলামের রিপোর্ট আছে। জামাত ইসলামের শফিক সাহেবের উপরে এটা প্রতিবেদন আছে। আপনার মানে সারা পশ্চিমের অনেকগুলো ইয়েতে, অনেকগুলো মিডিয়াতে আপনার মানে বিএনপি কে যতটুকু না হাইলাইট করা হচ্ছে, তার চাইতে বেশি হাইলাইট করা হচ্ছে আপনার মানে এই যে জামাত ইসলামকে। আজকে আপনি দেখেন আল জাজিরা, আল জাজিরাতে জামাত ইসলামের পক্ষে কিন্তু তাদের রিপোর্ট গুলো প্রকাশিত হচ্ছে। একমাত্র এএফপি শুধু আপনার ইয়েকে বিএনপির পক্ষে একটু কথা বলেছে এফপি। আপনার মানে কাজেই এই যে আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে নির্বাচনে কেন জানি আমার মনে হচ্ছে 1991 সালের নির্বাচনের মতো অবস্থা হবে। কারণ মানুষ অনেকে মনে করছে যে বিএনপি আপনার মানে জিতবে, বিএনপি জিতবে এরকম। আসলে এটা জিতে গেছে, যেমন ওই সময় মনে করা হয়েছিল আওয়ামী লীগ জিতবে কিন্তু জিতছে বিএনপি। এরকম আমার মনে হচ্ছে যে নির্বাচন অলরেডি ডিসাইড হয়ে গেছে, মানুষ কারে ভোট দিবে সেটা ডিসাইড করে ফেলেছে। আমার মনে হয় আগামীকাল সেটা রিফ্লেকশন হবে মাত্র, এবং সেখানে বিএনপির কোনো অবস্থান থাকবে বলে যেভাবে মনে করা হচ্ছে আমি মনে করি না। কারণ মানুষ কিন্তু বিএনপি কে যেভাবে দেখতে চেয়েছিল সেভাবে দেখে না। যখন তারেক জিয়াকে বেগম জিয়ার পাশাপাশি দাঁড় করাই মানুষ মনের আঙ্গিনায়, তখন দেখে যে তারেক জিয়া সেখানে নাই, অবস্থান করে না। জিয়াউর রহমানের পাশাপাশি যখন তারেক জিয়াকে দেখতে চায় মানুষ, সেখানে দেখে যে তারেক জিয়া সেখানে করে না, তাদের জিয়ার সেন্টেন্স পর্যন্ত কনস্ট্রাক্ট করে না, কনস্ট্রাক্ট করতে পারে না। এই লোকের হাতে যদি আপনার মানে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বাংলাদেশ এমনি তো রসাতলে যাবে। মানুষ এটা বুঝে গেছে। কাজেই আগামী যে নির্বাচনে যেটা মানুষের মনের কথা সেটাই রিফ্লেকশন হবে বলে আমার মনে করি। আমি ভোট দিই না, আমি কিন্তু ভোট বহুদিন দিন, আমি কমিউনিস্ট বেসিক্যালি, আমি ভোটের রাজনীতি বিশ্বাস করি না। আমি হ্যাঁ ভোট দিয়েছি অবশ্যই এটাতে এইবার, কিন্তু আমি কোনো ভোট দিই না, আমি এবারও ভোট দিই নাই। কারণ মানে আমি ভোটের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি আর যেটা আমাদের শকত ভাই বিপ্লবের কথা বলেছে, এটা বিপ্লবী সরকার না, এবং কারণ এটা বিপ্লব হয় নাই এখানে। এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মানে সরকারের পরিবর্তন হয়েছে, সরকারের ইয়ে হয়েছে, কিন্তু এখানে কোনো বিপ্লব হয় নাই। বিপ্লব যেটা বলা হচ্ছে যে জুলাই সনদ, সে জুলাই সনদ যদি আপনার কার্যকর হয় তাহলে সেটাও বিপ্লব হবে না, সেটা হচ্ছে যে একটা আপনার মানে চাচা একটা বিষয়। এটা মানে যে জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে যে এটাকে এটা আপনার মানে খুব নিখুঁত ভাবে একটা ইয়ে করার চেষ্টা করা হবে যে জুলাই বিপ্লবের যে সনদ, সেই সনদ যদি ইয়ে হয় সেটাকে চেষ্টা করা হবে যে সংবিধানটাকে একটা সচল করা, একটা ইয়ে করার মতো করে একটা করার ব্যবস্থা। কিন্তু এটাও বিপ্লব বা পরিবর্তনের কোনো বিষয় সেখানে আমার মনে হয় না যে আসবে বা হবে। তবে এই যে এই নির্বাচনের নেট প্রাপ্তি, তারপরেও বলবো জুলাই বিপ্লবের সনদ, এটাই নেট প্রাপ্তি আগামী নির্বাচনে আমার মনে হয়। অন্য যেগুলি আসবে সেগুলো পরিবর্তনযোগ্য। কিন্তু আপনাকে যেহেতু আপনি জুলাই বিপ্লবের কথা বা হাবুট, আপনি তো হাবুট দিচ্ছেন, জি, হ্যাঁ দিয়েছেন। খবর দিয়েছি অবশ্যই। হ্যাঁ, তা হাবুট হাবুট হা বা না বুটতে এর আগেও আপনি দেখছেন, আপনি জানেন, আপনি কভারও করছেন হ্যাঁ, জিয়ার আমলে, এরশাদের আমলে। কিন্তু এখন যে প্রক্রিয়ায় হাবুট হচ্ছে, যেখানে চারটা প্রশ্ন, স্পেশালি মেইন গুলো চারটা প্রশ্ন, তাই আপনি কি মনে করেন এই হাবুট যেভাবে প্লেস করা হলো, দেশের কত পার্সেন্ট লোক এই হা বা না বুটের সেটা বুঝে? এটা সেটা আমি জিনিসটা এটা কিভাবে তারা প্রচার করছে বা কি করছে আমি তো দেখি নাই, বাট যতটুকু শুনেছি, যতটুকু ইয়ে করেছি, যারা যতটুকু পেরেছে তারা বুঝিয়েছে। আপনি এটা লক্ষ্য করেন, আমরা যখন এখানে ভোট দিতে যাই, আমরা যখন এখানে আপনার মানে কমিশন, রেফারেন্ডাম।
আপনার মানে যে নিউ ইয়র্কের কমিশনার মেয়র নির্বাচনে ভোট দিয়েছি আমরা, কাউন্সিল নির্বাচনে ভোট দিই, সেখানে আপনি দেখবেন ব্যালটের সামনের দিকে যদিও ওই যে প্রার্থীদের নাম থাকে, পিছনের দিকে কিন্তু কতগুলো প্রপোজাল থাকে। হ্যাঁ, এটা প্রবল। কিন্তু গণভোট। হুম। ওই প্রপোজালে আমরা ইয়েস বা নো ভোট দিই। আমরা প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এখানে আমরা ইয়েস বা নো ভোট দিই কোনো না কোনো বিষয়ে। এগুলো কিন্তু আমরা সেখানে একটা প্রশ্ন থাকে, কিন্তু এখানে তো এই না ভোটে তো হাফ ভোটে তো চারটা প্রশ্ন। আমি না যদি না না না, একটাতে এখানে দ্বিমত একটা করি। প্রশ্ন না। এখানে রতনদা আপনার মানে আপনি ই করলে দেখবেন যে পিছনে কিন্তু অনেকগুলি প্রশ্ন থাকে অনেক বিষয়ে, 6টা 7টা 8টা এরকম অনেক প্রশ্ন থাকে। এবারেও তো আমরা মানে এই যে ওই কতগুলি প্রশ্ন, যে কাউন্সিল যেটা নির্ধারণ, কাউন্সিল মানে ওই যে নিউ ইয়র্কের কাউন্সিল যে প্রশ্নগুলি নির্ধারণ করছে, সব প্রশ্নগুলি কিন্তু ব্যালটের পিছনে কিন্তু লেখা ছিল। সেগুলিতে আমরা ইয়েস বা নো ভোট দিয়েছি। অনেক ক্ষেত্রে যেমন মামদানি একটা ভোটে নো দিতে বলেছিল, সেটাও কিন্তু পাশ হয়ে গেছে, কারণ ইয়েস দিয়ে দিয়েছে, কারণ সবাই, কারণ সেখানে ইয়ে হয় না। এবার অনেকগুলি প্রশ্ন কিন্তু থাকে। আমরা প্রতিবারই নির্বাচনে আমরা কিছু না কিছু প্রশ্নের গণভোটে অংশগ্রহণ করি এখানে, কিন্তু সেটা বাংলাদেশে এই প্রচলনটা হয় নাই। এটা বাংলাদেশের এটা এই যে কোনো, যেমন মানে ধরেন আমরা এই যে আমরা সারের যে বিতরণটা সরকারের হাতে রাখবো, না সারের বিতরণটা প্রাইভেট সেক্টরে দিব, সেটা যদি একটা যদি হা বা না ভোট হইতে পারে, যে না এটা সরকারের ব্যবস্থা নিলে ভালো হবে, বা এবং নালে ভালো হবে না বা ঠিক হবে না, এটা কিন্তু হা বা না ভোট হইতে পারে। কারণ এটা ধরেন এই যে, যেমন এটা বিভিন্ন ডিভিশনেও হইতে পারে। যদি কোনো যদি ইয়ে হয়, সে নির্বাচন যদি হয়, সেটি এই ডিভিশনে আমরা এইভাবে সার বিতরণ করতে চাই, তাহলে তোমরা এটা মানো কিনা, তখন মানে এটা হ্যাঁ ভোট না হইতে পারে। কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো আসে নাই। এইটা প্রথমবার এইভাবে হচ্ছে, যে কোয়েশ্চেনের উপরে। আগে হ্যাঁ ভোট না ভোট হয়েছে এরশাদ সাহেব প্রেসিডেন্ট হবে কিনা, জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হবে কিনা, এটা এগুলো নিয়ে, কিন্তু কোনো বিষয়ভিত্তিক কোনো হা বা না ভোট হয় না এখানে। হয়নি, হ্যাঁ সেটাই। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আচ্ছা, ডক্টর শওকত আলী, আপনাকে এই যে মঈনুদ্দিন নাসির সাহেব বললেন, আসলে এটা তো কোনো বিপ্লবী সরকার না, এবং আসলেই না। এটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে আমরা বাধ্য হয়েছি, এছাড়া কোনো বিকল্প ছিল না। এবং এটা সংবিধানের এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো ক্লজ ছিল না। তো শওকত আলী, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা যে, তো কি, ধরা যাক জামাত পাশ করলো, বা ধরা যাক বিএনপি পাশ করলো, কিন্তু ইউনূসের ভবিষ্যৎ কি? ইউনূস কি মানে নির্বাচনে যে পাশ করে আসুক 2-3 দিনের মধ্যে তো সরকার গঠন হবে, তো ইউনূস কোথায় যাবে? এটা তো ইউনূস সাহেব নিজেই ভালো জানে। ওনার নিশ্চয় একটা এক্সিট প্ল্যান আছে। উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবেন, লেকচার দেবেন, দরকার হয় আবার নিউ ইয়র্কে এসে আমার সাথে যোগাযোগ করবে যে শওকত না, চলো কিন্তু কোথায়। অধিকাংশ মানুষের কিন্তু হ্যাঁ, এখনো ধারণা, অধিকাংশ হ্যাঁ। মানুষের ধারণা কিন্তু এখন এখন ইউনূস বিষয়টা মানে হলো সরকারের যে, পার্টি থাকছে। হ্যাঁ, উনি বলেছেন যে আমি যত তাড়াতাড়ি পারি এই ভোটের এই ব্যবস্থাটা দিয়ে আমি সরে যাব। কেউ কেউ মনে করছে যে তাকে সরে যাক, ঠিক আছে, কিন্তু যারা বিজয়ী দল আহ, তারা হয়তো তাকে নিয়ে এসে জাস্টিস শাহাবুদ্দিনের মতো তাকে রাষ্ট্রপ্রধান করা ভালো। আমি নিজেও তাই মনে করি যে তার ফেস ভ্যালু যেটা খুবই স্ট্রং ওয়ার্ল্ড ওয়াইড, তাকে অন্তত একটা টার্ম 5 বছরের জন্য তাকে রাখা উচিত। যদি উনি রাজি হন, আর রাজি বা হবেন না কেন, ওনার তো ইউনুস সেন্টারের যে বিষয়, গ্রামীণ ইউনিভার্সিটির বিষয় তো কমপ্লিট হয়নি, সেটা তো কাজ করার দরকার আছে। জমি টমি নিয়েছেন, আর বিদেশ সফর তো বয়স তো হয়েছে, সারা জীবনই তো বিদেশে বিদেশে প্লেনে প্লেনে ঘুরেছেন। তো এখন আমার মনে হয় যে তাকে আমাদের হেড অফ দি স্টেট হিসেবে রাখা ভালো। এখানে একটা বিষয় আছে কিন্তু, আপনার হ্যাঁ না ভোট শুধু মুখে বললেই তো হবে না, এর যে ইমপ্লিমেন্টেশন যদি হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি ফর আপনার জামাত পাশ করুক বা বিএনপি পাশ করুক, দুইজনই তো রহমান। এই দুই রহমানের এক রহমান প্রধানমন্ত্রী হলেই কিন্তু তারপরে এটা অর্পণ যোগ্য, যদি পাশ হ্যাঁ হয়ে যায়। তখন কিন্তু ডিভিশন অফ যে পাওয়ার, যে শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের যে
সেপারেশন অফ পাওয়ারের যে বিষয় আছে, এক্ষেত্রে একটা ভারসাম্য তো আসবেই, পার্লামেন্টও আসবে, হিয়ারিং কমিটিগুলো যৌথ হতে হবে, বিরোধী দল এবং ইয়েতে পার্লামেন্টের দ্বিকক্ষ উচ্চ কক্ষ বিশিষ্ট হতে হবে আফটার এ সার্টেন পয়েন্ট। তারপরে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের যে একটা ভারসাম্য, যে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই ইয়ে করবে, 2/3 মেজরিটির একটা বিষয় তো আছেই, যে কোনো কিছু করতে হলে দিতে হবে, কোনো চুক্তি করতে হলে ফরেন পলিসি বা অন্যান্য বিষয়গুলো, এগুলো অবশ্যই পার্লামেন্টে কমপ্লিটলি ডিসকাশন করতে হবে যতদিন প্রয়োজন, যে হিয়ারিং যারা করবে মেম্বারগুলো। এ কারণে এই যে পার্লামেন্টটা, আমি এটা বিষয়টা হলো কি আসলে, রতনদা আমি আপনার একটা না, কথা বলি। এখানে একটা কথা বলি, 180 হুম দিনের কথা যেটা বললো ওই হুম আলিরিয়াস, হুম। এটার উদ্দেশ্যটা কি? মানে আর তারা আরো 180 দিন এটা পার্লামেন্টে যখন সদস্যরা নির্বাচিত হয়ে আসবে, জুলাই সনদ যদি হা ভোটে পাশ করে, তাহলে এখানে প্রতিটি ক্লজ, প্রতিটি বিষয়কে তো পার্লামেন্টে পাশ করাতে হবে। এটার জন্য তো পার্লামেন্টের সংসদীয় দলেই প্রধান, মানে মানে সরকারি দল এবং বিরোধী দল তারা মেজরিটি ভোটেই পাশ করাইতে পারে, পারে না? তো ওখানে ওদের আলী দরকার আলী কি? রিয়াজ আলী রিয়াজের কি নিজে দরকার? খুবই কনফিউজ পারসন, সকালে এক কথা বিকেলে এক কথা বলে। আর স্যার তো সত্যি কথা, আমার মনে হয় না তার মন্ত্রী পরিষদের, স্যারের সাথে আমি যেটুক চলি, আমি যতদূর বুঝি জানি, তার মন্ত্রী পরিষদে কারোর সাথেই দু একজন সদস্য বাদে আর বাকিদের সাথে তিনি এন্টারটেন করতেন না। এন্টারটেন মানে ডে টু ডে অপারেশনের জন্য যার যা বলার দরকার, এটা করো ওইটা করো সেটা। আবার অন দ্য আদার হ্যান্ড, যখন অন্য অ্যাডভাইজাররা তাকে খুঁজাখুঁজি করতেন, উনি যদি পারতেন সময় দিতেন, অল্প দু এক কথা, আর আহ, না হলে হয়তো দিতেনই না। এটাই তো এই এই প্রশাসনটা এইভাবেই গেছে এই 1-1.5 বছর, আমরা যাই বলি না কেন। আমি মনে করি এটা আমাদের খুবই একটা আনফরচুনেট। আল্লাহ জানে কালকে ইলেকশনের পরে আমরা কোন দিকে যাচ্ছি। তারপরেও আমি যেটা বলেছি, যে তারপর একটা প্রসেস স্টার্ট দেওয়া হোক, তারপরে আমরা দেখি কি করে শর্ট আউট করা যাবে। তো এখন বিপ্লবী তো প্রথম থেকেই তো 12টা বেজে গেছে। বিষয়টা হলো, আমরা ছোটবেলা থেকেই তো এইসব লাইনে একটু ছিলাম। বিপ্লব করতে হলে বিপ্লবী ক্যারেক্টার তো লাগে, বিপ্লবের লিডারশিপ লাগে, সাহসিকতা লাগে, সাপোর্ট লাগে, একটা শ্রেণী বিভাগ, শ্রেণী বিশেষ, তাদেরকে প্রিপারেশন করে রাখতে হয় যে তারা আপনার সাপোর্টিং, দে উইল বি ইয়োর রক, তারাই আপনার মাউন্টেন, যারা সবাই একসাথে। এবং তার জন্য একজন ভালো বড় লিডার লাগে। আনফর্চুনেটলি স্বৈরাচারী মেরেও গেছে, আরো বাদী রেখে গেছে, কারণ ও তো কাউকে অল্টারনেটিভ কিছু করেনি। তো কথা বলছেন এইটা, যেমন আমি আজকে বলছিলাম কোনো প্রসঙ্গে, যে প্রশ্ন উঠেছিল ওই প্রোগ্রামে, যে এখানে 1973-তে যে ইলেকশনটা হলো, এখানে জাসদ নতুন দল হলেও অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমরা 80টা সিটে আমরা এগিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা এর সাথে ইনভলভ ছিলাম। আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার দাউদকান্দি কুমিল্লায়, সে সহ প্রায় 7 জন, মানে ঘোষণাই হয়ে গেছিল। তার ভিতরে আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার ঘোষণা করা হয়েছিল, সেটাকে বাদ দিয়ে রীতিমতো 32 নম্বর ধানমন্ডিতে এনে শেখ সাহেব খন্দকার মোস্তাককে পাশ করিয়ে দিয়ে দিলেন। আমি বলেছি, বা আমাদের অ্যানালিসিসটা এরকম ছিল, যে শেখ সাহেব যদি এই সময় আমাদের 80টা সিট দিয়ে দিত, তাহলে আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধাদের দল সরকারেও থাকতো এবং বিরোধী দলে থাকতো। এবং 1975 সালের 15ই আগস্টে যেভাবে বাকশাল করে সবকিছু নষ্ট করে দিয়ে মানুষের মনে আঘাত তৈরি করা হয়েছিল, এটা হইতো না। হয়তো কি একটা গণতান্ত্রিক চিন্তা চেতনায় আমরা সবাই মিলে আমরা করতাম, উনি নিজেও সপরিবারে জীবন দিতেন না। এটা বড় মিস্টেক। এখন যেটা হয়েছে এটা আর একটা মিস্টেক। আমরা যাব কোথায়? আমরা তো এতিম হয়ে গেছি ভাই, আমাদের লিডার তো কেউ নাই। ক্যান ইউ ইমাজিন, যে কথা আমি আগে বহুবার বলেছি, যে ইউনূস সাহেব যদি ওই মুহূর্তে তাকে না নিয়ে আসা হতো, কতজন যে কত বেলা সকাল বিকেল
আপনি আর্মির ব্যবস্থা জানেন। আমি নভেম্বর 4 মাস পরে, 3.5 মাস 4 মাস পরে দেশে যেয়ে দেখি আমার ওই অঞ্চলে কোনো থানাতে কোনো পুলিশ নাই, ওসি নাই, 4 মাস পরে। এবং এটা আলোচনায় আসতো না। আমি ডিসি, এসডিও, ইওনাদের সাথে যোগাযোগ করে বলেছি, রতন এই তো ভয়াবহ অবস্থা, আমরা কি করে পার করছি আল্লাহ জানে। জিজ্ঞেস করছে, আচ্ছা ডিসি সাহেবরা আপনারা ইউনূস সাহেবের সাথে ডাইরেক্ট কি কনফারেন্স করেছেন ডিস্ট্রিক্ট অফিসে? রতন ভাই, সত্যি এ দেশটা কি করে আজও টিকে আছে? ওরা বললেন না, আমরা ইনস্ট্রাকশন পাই লিখিত দু একটা, এটা হয়, কিন্তু কোন ডিসির সাথে ইউনূস সাহেবের ওখান থেকে তার যমুনা থেকেই হোক বা তার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই হোক, প্রধান উপদেষ্টার, কোন রকম ডিসিদের সাথে হয়নি, তেমনি পুলিশ অফিসারদের সাথে হয়নি। এত বড় একটা অবস্থা খারাপ। আমার আজও মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখনই ক্ষমতা নেন বা পান খন্দকার মুশতাকের ওখান থেকে, উনি সরাসরি ডিসিদের সাথে কথা বলতেন। এইটা করতে উনি রাত্রেও অনেক ডিসিকে ডাকতেন, কি হইলো, কি বৃত্তান্ত। তারা তার অসহায় ভাব দেখে বলে, স্যার আচ্ছা কালকে আমি সকালবেলা আমি যে এই বিষয়টা আমি দেখবো স্যার। তুমি দেখবো না, কালকে আমাকে রিপোর্ট দিও, কালকে 9টার সময় তোমার আমি আবার কল দেবো। আচ্ছা, আসতেছি। এইভাবে পার্সন টু পার্সন উনি ডেভেলপ করেন। মনে রাখবেন কিন্তু রতন, অনেক বিশ্লেষণের প্রশ্ন আছে। যখন শেখ সাহেব মারা গেলেন, খন্দকার মুশতাক তার ঘনিষ্ঠ বন্ধু ক্ষমতা নিলেন, পুরো সেট আপটা হলো বাকশালী সেট আপ, পুরো সেট আপ। আপনি এই কথা বলতে পারবেন না, ইউনূস সাহেব বা তার এই ল্যাংড়া ফ্যাংড়া অ্যাডভাইজার এই কথা বললে হবে না যে আমার কথা শুনল না, ওই হাসিনা তৈরি করে গেছে, এইটা হয়েছে। এটা ছিল বাকশালের পূর্ণাঙ্গ সেট আপ। জিয়া রহমান কি করছিলেন? আপনার গার্ডস যদি না থাকে আপনি লিডার হবেন কি করে? বাচ্চারা এই কাজটা করেছে, এই বৃদ্ধ বেহায়াদের উচিত ছিল না এটাকে সংহত করা? তারা সব ব্যর্থ হয়েছে। আচ্ছা, সুতরাং আসতেছি। রাজনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার, প্রচন্ড ব্যর্থতার পর ব্যর্থতা, এক ব্যর্থতা তো সে কান্দে নিয়ে মাইল ইন্ডিয়ায় দৌড়। তার ভিতরে ইমাম সাহেব আছে, জাস্টিস আছে, বিচারপতি আছে, সংসদ সদস্য আছে, সে তো সর্বনাশ করে গেল। যারা আমরা থাকলাম তারাও কি কোনো ডাইরেকশন আমরা দিতে পেরেছি? এই যে নাসির ভাই বলছেন, বিএনপির যে দলের জন্য আমরা অনেক কষ্ট করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার কারণে, আমরা তো এই দলের লোক কখনোই ছিলাম না। এমনকি যখন আমি দৈনিক দেশে এডিটোরিয়াল বোর্ডে ছিলাম তখনও আমি বিএনপি করতাম না। আমাকে জিজ্ঞেস করা হয়তো, এই লম্বা চুলাওয়ালা এই ছেলেটা এখানে পায়জামা পাঞ্জাবি ঘুরে আসলো, ও তো আমাদের দলের না, ও তো ছাত্র দলও করে না, বিএনপিও করে না, ও তো আসলে কেন, তো বাইরের লোক, ও যশোদের লোক। আমাকে চিনতো তো তারা। তারপরে দেখে আস্তে 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 আমরা বুঝলাম যে লোকটা ভালো মানুষ। আজকে এখানে আপনি সব করতে ব্যর্থ হয়েছেন। বিএনপি কোনো ডাইরেকশন দিয়েছে, কোনো লিডারশিপ দিয়েছে? আবারও ইলেকশনের নাম করে এসে তারা যদি ইয়ারকি মারে, আপনি অলরেডি 45 জনকে দিয়েছেন ঋণ খেলাপি, আচ্ছা, আপনি এই ওর নিয়ে প্রসঙ্গ পার্লামেন্টে যাবেন? শওকত ভাই, এই তাহলে প্রসঙ্গ হাসিনা কি দোষ করলো? এই প্রসঙ্গে একটু পরে আসতেছে, পরের প্রশ্নটা এটা আসতেছে। ও বিএনপির মানে এই মনোনয়ন বাণিজ্য বলেন, ঋণ খেলাপি বলেন, এই সমস্ত আসতেছে। কিন্তু মঈনুদ্দিন নাসেরের সাথে আমার একটা প্রশ্ন। নাসের ভাই, আপনাকে তো আগেও বলছি, এখনো আবার বলি যে আপনি একজন অভিজ্ঞ সিনিয়র রাজনীতি, সাংবাদিকতার ব্যাপারে একজন সিনিয়র সাংবাদিক আর একজন রাজনীতিবিদ, একটা একদিকে কিন্তু একটা সিমিলারিটি আছে। কারণ রাজনীতিবিদের মেজাজ মর্জি বোঝার জন্য সিনিয়র বা অভিজ্ঞ সাংবাদিকদের একটা দক্ষতা থাকে, এবং সেই দক্ষতা আপনার আছে। আচ্ছা, আপনার এই যে ডক্টর ইউনূস, যেটা আমি বারবার যে জিনিসটা আজকে মানুষের কাছে অনেকে কিন্তু বিশ্বাস করে না, যে ইলেকশন হবে, যেই ক্ষমতায় আসুক, যে পার্টি আসুক, ইউনূস যাবে না। এটা কিন্তু অনেক মানুষ চায় উনি চলে যাক, অনেক মানুষের মনে করে না উনি থাক। যেমন এই শওকত ভাইও বললেন যে উনি যদি রাষ্ট্রপতি হয় শাহাবুদ্দিন সাহেবের মতো, সেটা অন্য। আপনি কি মনে করেন, এটা আপনি কি বললেন? না, ইউনূস সাহেব তো বেসিক্যালি যেটা আপনি মানে হি ইজ নট এ গুড পলিটিশিয়ান, বাট হি মে বি গুড অ্যাডমিনিস্ট্রেটর, হি মে বি গুড ব্যাংকার, হি মে বি মানে একটা বিশ্বের আলোচিত সবচেয়ে ওয়ান অফ দি ইন্ডিভিজুয়াল হিসেবে সবচেয়ে আলোচিত না।
কারণ এত আলোচনার মধ্যে অন্য কোনো লোক আসে নাই, মানে ইন্ডিভিজুয়ালি। কারণ আর সেটা সেটা সত্য যে, কিন্তু ইউনূস সাহেবকে যদি আপনি এই যে এটা রাজনীতিবিদ হিসেবে দেখেন, তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করি না। কারণ ইউনূস সাহেব যদি ভালো রাজনীতিক ছিল, তাহলে উনি নাগরিক শক্তি যেটা করেছিল সেটা বন্ধ করলো কেন? কারণ উনি পারে নাই। উনি এবং আজকে মোহাম্মদ জাহাঙ্গীর ভাই নাই। মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমাদের 1 বছর 2 বছরের সিনিয়র। আমরা একসাথে ওনার সাথে অনেক চিটিয়ায় বড় হয়েছি, অনেক কিছু ইয়ে করেছি এক সময়। উনি কিন্তু বলেছে যে রাজনীতি আমার ভাইয়ের জন্য না, যে ইউনূস সাহেবের জন্য রাজনীতি না। এটা উনি আমাদেরকে পরিষ্কার করে, এবং উনি নাগরিক শক্তির সাথে নিজে কোনো সময় জড়ায় নাই। উনি মানা করেছিলেন যে রাজনৈতিক দল না করতে। তো ইউনূস সাহেব যে রাজনীতি বোঝেন, সেটা আমি মেনে করি না। ওনার প্রথম থেকেই রাজনৈতিক উপদেষ্টা রাখা উচিত ছিল। উনি এখন অনেকদিন পরে ওনার অ্যাসিস্ট্যান্ট নিয়েছে আলী রিয়াজ সাহেবকে। আলী রিয়াজ সাহেবও কিন্তু উনি প্র্যাকটিক্যাল রাজনীতি হিসেবে কতটুকু উনি গ্রহণযোগ্য সেটা আমি মনে করি খুব, আমি জানি না, বাট আমার মনে হয় যে উনিও খুব বেশি একটাই না। ওনার ভালো পরিপক্ক রাজনৈতিক অ্যাসিস্ট্যান্ট রাখা উচিত ছিল, সহকারী বা উপদেষ্টা রাখা উচিত ছিল, সেটা উনি করেন নাই। কিন্তু উনি যেটুকু করেছে সেটা হয়তো সম্ভবত উনার উনাকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য, উনাকে উপদেশ দেওয়ার জন্য বিভিন্ন মহল ছিল, সেই মহল থেকে রাখা হয়েছে। আমি যতটুকু জানি উনার কিন্তু বেতন বুক না, এরকম কয়েকজন লোক রেগুলার উনাকে কয়েকবার করে কথা বলে ওনার সাথে, এবং উনি ওনাদের কাছ থেকে অ্যাডভাইস নেন। এবং তাদের ভিতরে এই প্রাক্তন আমেরিকান এম্বাসির লোক থেকে শুরু করে, প্রাক্তন ক্যাবিনেট সচিব থেকে শুরু করে, এবং প্রতিরক্ষা সচিব থেকে শুরু করে অনেকেই সেখানে আছেন। আমি নাম বলতে চাই না, আমি জানি তাদের সাথে আমার পার্সোনাল, ওনারা যতটুকু অ্যাডভাইস করেছে ততটুকুই উনি চলছেন আমার মনে হচ্ছে আর কি। ওনাদেরকে সরাসরি যোগ দিতে বলা হয়েছিল, ওনারা বলছে যে না, আমরা আপনার সাথে সরাসরি যোগ দেবো না, আমরা বাইরে থেকে যতটুকু পারি হেল্প করবো। এরা কিন্তু অনেক, এরা আলী রিয়াজের মতো না। আপনার এই কথা শোনা যাচ্ছে না, নাসির ভাই। যে এই ও অফলাইনই হয়ে গেছে বোধহয়, ওই ইন্টারনেট প্রবলেম হতে পারে। হ্যাঁ, সেটাই আমার মনে হচ্ছে। তা আপনার তো, তা আপনার সাথেই বলি, তা আপনার আপনার যেটা বলতেছিলেন, এই এই আলী রিয়াজ তো ভাই আপনাদের দলেরই ছিল, জাসদের। ছিল, যা সত্য। বিষয়টা হলো ছাত্র জীবনে তারা ছিল, আমরা ছিলাম একসাথে বিভিন্নভাবে। কিন্তু পরে তো কেউ কেউ বিভিন্ন দলেও চলে গেছে, তাই না? আর এটা ঠিক, ওই সময় আমরা যারা ছাত্রলীগ বৈজ্ঞানিক যারা করতাম, খুবই ট্যালেন্টেড ছিল আমরা সবাই। হুম হুম মানে সবাই ভালো ভালো স্টুডেন্টরা এটা করতো। আর আমরা হারু পার্টি বা হারমোনিয়াম পার্টি বলতাম, ছাত্র ইউনিয়ন মস্কোপন্থী। আর একেবারে ননসেন্স বলে আমরা কোনো 4 পয়সা দাম দিতাম না, সেটা হলো মুজিববাদী ছাত্রলীগ। আমি ছাত্র রাজনীতির কথা বলছি। অল আওয়ার স্টুডেন্টস আর ভেরি গুড লিডার অ্যান্ড গুড স্টুডেন্ট, এবং সবাই কিন্তু ভালো ভালো পরবর্তীকালে খুব ভালো করেছে ইন দেয়ার লাইফ। এমনকি তারা ব্যবসা করতে যেও খুব ভালো করেছে, দেশের ভিতরে বাইরে। ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায়। তো বিষয়টা হচ্ছে যে আলী রিয়াজ তো একা ফ্যাক্টর না, তার সবগুলোই, যে আজকে দেখলাম একটা অভিনেত্রী, নাম ভুলে গেলাম, সম্ভবত অঞ্জনা, ইউ প্রবাবলি নো হার। এই নাচ টাচ করতো এক সময়, প্রথমে যাত্রা দল। হ্যাঁ হ্যাঁ, অঞ্জনা। অঞ্জনা না? হুম। ভাই, ফারুকিকে যেভাবে গালাগালি দিল, ও মানে আচ্ছা। হারামি বলে গালাগালি দেওয়া শুরু করেছে। তার কারণ তাকে এপিস্টেনির সাথে তুলনা করেছে, নারী সাপ্লায়ার হিসেবে। এই যে ফারুকি আইজো অ্যাডভাইজার, তাকে এবং তার বউকেও সে একইভাবে, এই মহিলার সাহস দেখে আমি খুব অবাক হয়েছি। একদম প্রকাশ্যে তার ওয়াইফকেও বললো, এবং দে ডিজার্ভ ইট। এইটাই হওয়া উচিত। ফারুকিকে আমার কাছে একটু অন্যরকমই লাগে, স্ট্রেঞ্জ মনে তো হয়। শুধু ওইটা না, কোন আরো যা নিয়েছে স্যার তার কোনো এভাবে চরিত্র নিয়েছে। আছে বলে আমার মানে মনে ওই হয় না। যে বিপ্লবী চরিত্র, হুম। এগুলো না। ভাই, বিপ্লবের বড় অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো বিষয় আছে। এখানে আমরা হয়তো ভাবছিলাম যে বিপ্লবাত্মক বিষয়টা যদি হতো, তাহলে জনগণের, ফর এক্সাম্পল, ভাই, $475 বিলিয়ন আমাদের টোটাল জিডিপি। এখানে দেখতে হবে এই জিডিপির শেয়ারটা কার কত আছে। আমাদের গরিব কৃষক,
দরিদ্র, দিনমজুর, কৃষক, মাছ চাষি, পান চাষি, ডিম বিক্রেতা, রিক্সাওয়ালা, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এদের কার কি কম্পোনেন্ট আছে এবং তাদেরকে আমরা শেয়ারটা দিচ্ছি কিনা। আমরা এই দেশটাকে 475 বিলিয়ন থেকে $500 billion নিয়ে যেতে পারি, অর্থাৎ $500 বিলিয়ন আমরা নিয়ে যাব। আমাদের সম্ভাবনা রয়েছে। আমাদের $26 বিলিয়ন যে রেমিটেন্স, আমরা এখান থেকে $30 বিলিয়ন নিতে পারি। কিন্তু ভাই, আমার ম্যানেজমেন্ট যদি না ঠিক হয়, একবার হাসিনা যা করলো, আমি বুঝলাম আদানির সাথে তার চুক্তি করে তার বেনিফিট হয়েছে 4%, কস্ট বেনিফিট, খরচ হয়েছে 16%। ঠিক তেমনি কুইক রেন্টাল, ইউ সে লট অফ থিংস এগেইনস্ট দ্য কুইক রেন্টাল। এখানে নিউ ইয়র্কে বসে আছে আমাদের অনেক লোক, নাম না ধরে। এখানে তারা কুইক রেন্টালে তো একদম বোকা নাগা, কিচ্ছু না। এই যখন লাগবে একটু শুনে আপনি পারলেন, আদারওয়াইজ অল ক্যাপাসিটি চার্জ। এই যে জিনিসগুলো করে গেল, এতে কোনো মানে হয় না। রতন, আমি যখন সে পদ্মা সেতু করে, ডক্টর মইনুল ইসলাম স্যার আমার শিক্ষক, কিন্তু যিনি অর্থনীতিবিদ শুধু না, হাসিনার খুব ক্লোজ পার্সন এবং 21 পদক পেয়েছে। উনি প্রচন্ড ভাবে পদ্মা ব্রিজের বিরোধিতা করেছে, আর আমি প্রচন্ড ভাবে ব্রিজের সাপোর্টে আমার কথা বলেছি। কারণ দুটো ভূখণ্ড পদ্মার এপার ওপারকে একসাথে করে ইকোনমিক কন্ট্রিবিউশন যেটা হবে ওভার দি ইয়ার্স, আনপ্যারালাল। আমি বারবার যুক্তি দিয়ে বলেছি, এটা তো অনেক বড় আলোচনা। হ্যাঁ, হ্যাঁ, সেটা শওকত ভাই, আমরা এই সমস্ত তো অর্থনৈতিক তার আলোচনা যেটা তো তার যেটা বিষয় ছিল, সেই জিনিসটাকে ধরে রাখতে হবে না। অর্থনীতির বিষয়টা তো আসল, আমাদের অর্থনীতি কিন্তু সেটা আছে, সেটা তো ধ্বংস হয়নি। না, ওইটা তো কিন্তু আপনি আমার ভালো কথা বুঝবেন। হচ্ছে যে কার হাতে যাচ্ছে, কে হ্যাঁ, এইটা ম্যানেজমেন্ট করবে। আর একজন যদি অর্থ পাচারই করতে থাকে, তাহলে হুম। তার দ্বারা, ওই যে বললাম না, যে এটা শুরু হোক, 1 বছর পরে 2 বছর পরে হয়তো আমরা আবার এই আন্দোলন করতে হবে, অথবা ইলেকশন হবে। নাথিং রং, কিন্তু গণতন্ত্রটা টিকিয়ে রাখতে হবে। দ্যাট ইজ প্র্যাকটিসটা মাই, থাকতে হবে, প্র্যাকটিসটা করে। রাখতে হবে। হুম। হ্যাঁ, আওয়ামী লীগ আসতে পারে, নাও আসতে পারে। আওয়ামী লীগ যদি সংশোধিত হয়, তাদের মিস্টেকটা তারা মিস্টেক করেনি। আমরা ফার্স্ট 5 ইয়ার্স, যখন উনি তসবি হাতে মাথায় পট্টি দিয়ে ভর্তি, আমরা ওই 5 বছর রতন আমরা কিন্তু বিরোধিতা করিনি, আমরা তাকে সাপোর্ট করছি দেশে বিদেশ থেকে, কারণ উনি গণতান্ত্রিক। তারপরে তার যে অ্যাডভাইজার যারা ছিল, এই মুনাফেক গ্রুপ যারা, হুম। এই মুনাফেক গ্রুপ তাকে এই পথে নিয়ে গেছে। আচ্ছা, নাসের ভাই বোধহয় ফিরে আসছে। নাসের ভাই কি প্রবলেম হয়েছিল বোধহয় আপনার ইন্টারনেটে? ইন্টারনেটে কি একটা ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, এটা তা আপনি ওই আপনার আগের বিষয়টা একটু ইয়ে করেন, যে মানে ডক্টর ইউনূস নিয়ে যেটা বলছিলাম, আমরা শেষ করবো খুব কুইক। ওরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সাথে সাথে উনাকে ক্ষমতা হস্তান্তর করে ফেলতে হবে, এটা উনাকে চলে যেতে হবে। হি উইল হ্যাভ টু গো আউট, এবং তাকে চিটাঙে নিরিবিলিতেই চলে যেতে হবে। অথবা উনার গ্রামীণ ব্যাংকে যদি উনার ইয়ে হয়, উনাকে অ্যালাউ করে, উনি গ্রামীণ ব্যাংকে ঢুকতে পারবেন, নাহলে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে উনি উনি প্রেসিডেন্ট যে হবেন, আমি যেটুকু আমার কাছে ইনফরমেশন আমি দিতে পারি ইনসাইড স্টোরি হিসেবে, আপনি যদি অনুমতি দেন, তাহলে সেটা হচ্ছে যে উনি বলেছেন যে উনি প্রেসিডেন্ট হবেন না, রাষ্ট্রপ্রধান হবেন না। উনি থাকতে চান না, কারণ উনার অন্য অনেক কাজ আছে, উনি চলে যাবেন। এটা উনি এটা এটা উনি অনেককেই বলেছেন, এবং সেখানে আমার মনে হচ্ছে যে বিষয়টা ঠিক না যে উনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চান। আরেকটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বিএনপির যদি জিতে নির্বাচনে, তাহলে কিন্তু ইউনূস সাহেব সেখানে থাকবেন না। উনার এটা উনি অলরেডি বলেছেন যে এটা আমার পক্ষে, এটা কারণ বিএনপি যেভাবে যেভাবে আপনার নির্বাচন প্রচারণা করেছে, যেভাবে ওনারা চলেছেন, যেভাবে আমাদের মির্জা ফখরুল সাহেব কথা বলেছেন, যেভাবে তারিক জিয়ার সুরে সুর মিলিয়ে যারা কথা বলে নাই, সেই অবস্থাতে উনি বিএনপি ক্ষমতায় আসলে, আর জামাত ইসলামের সাথে উনার একটা একটা কনফ্লিক্ট আছে,
আগে থেকেই। গ্রামীণ ব্যাংকের সাথে জামাত ইসলামের রাজনীতির সাথে একটা কনফ্লিক্ট আছে। আমি জানি না জামাত ইসলাম ওনাকে ই করবে কিনা, বাট জামাত ইসলাম এই বিষয়ে কোনো কথাই বলেন নাই, এবং এটা বিএনপি জিতবেন এই অবস্থা থেকে। আপনার মানে উনাকে বলা হয়েছিল যে উনি রাষ্ট্রপতি হবেন। বাট আমি যতটুকু আমার ইয়ে থেকে ইয়ে আছে যে বাংলাদেশের যারা সাংবাদিকতা করছেন বা সাংবাদিকতা ই করছেন, তারা কিন্তু একদিন এক কথা বলে। এই যে আপনার প্রথম আলো এবং মানে এই মাহফুজ জানাম সাহেবের ডেইলি স্টার তো আমি শুরু করছি আমরা, সেখানে কিন্তু ওনারা বিএনপির পতনের পর বা তারেক জিয়া যখন চলে যাচ্ছে, তখন তারা যেভাবে অসাংবাদিকতা সুলভ রিপোর্টিং করেছে বিএনপির এগেইনস্টে, তারা এখনো অসাংবাদিকতা সুলভ রিপোর্টিং করছে বিএনপির পক্ষে। এটা ছবিগুলো সাংবাদিকতা, বর্তমান যে সাংবাদিকতা চলে সেই সাংবাদিক, আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমি ইন্ডিপেন্ডেন্টও কাজ করেছি। আমরা রিপোর্টিং এর মতো থাকবে। এডিটোরিয়ালে আপনি কি মন্তব্য করবেন সেটা মাহবুব আলম সাহেব ছিলেন তখন এডিটর, তিনি নির্ধারণ করবেন। তিনি যদি বলেন যে রিপোর্টের পক্ষে, আমি সাংবাদিকতা করেছি আপনার ইয়ের সাথে, উনার সাথে এনায়েতুল্লাহ খান মিন্টু ভাই এর সাথে আমি সাংবাদিকতা করেছি, এস এম আলী সাহেবের সাথে আমি সাংবাদিকতা করেছি, আপনার ফজল এম কামালের সাথে আমি সাংবাদিকতা করেছি, এন এম হারুনের সাথে। এরা কোনো সময় আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে তুমি বিকৃতভাবে রিপোর্ট প্রেজেন্ট করবা। আপনার মানে বর্তমানে সাংবাদিকরা বিকৃতভাবে রিপোর্ট প্রেজেন্ট করে এবং আজকে যে রিপোর্ট লিখে কালকে সেই রিপোর্টের বিরোধিতা করে। কাজে এখন সাংবাদিকতার নামে যেটা চলে সেটা হচ্ছে যে নিজের মনের মতো করে কিছু একটা রিপোর্ট প্রডিউস করা। দিস ইজ দি থিংস। আমি এই পর্যন্ত চারটা পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি বাংলাদেশে। কোনোদিনই আমরা এই ধরনের সাংবাদিকতা দেখি নাই। আপনার মানে আমি কারো নাম উচ্চারণ করতে চাই না, এমন সাংবাদিক আছে তারেক জিয়ার সামনে কথা বলতে হাঁটু কাঁপছে এডিটরের, যে এডিটরের নাম শুনলে আমরা চমকে যাই যে এত বিখ্যাত এডিটর। আমি দেখেছি তারেক জিয়ার সামনে কথা বলতে তার হাঁটু কাঁপতেছে, পা কাঁপতেছে। কিসের সাংবাদিকেরা? আমরা তো চিফ অফ স্টাফ, আমার এখনো মনে আছে যারা আইনুল সাহেব এখনো আছে, তাদেরকে বলেছি যে আপনারা যে সমস্ত কাজ করছেন সেই সমস্ত কাজ আমাদের শুনলে হাসি পায়। এই কথা পর্যন্ত বলেছি আমি ক্যান্টনমেন্টের ভিতরে বসে। আমার মতো একজন রিপোর্টার, চাপোষা রিপোর্টার, সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে দুইজন মারা গেছে, একজন হচ্ছে রিয়াজউদ্দিন আহমদ আর একজন হচ্ছে এনায়েতুল্লাহ খান সাহেব। এই দুজনেই মারা গেছেন, দুইজন আরো অনেকেই বেঁচে আছেন, আমি তাদের নাম বলেন, তারা জানে। কিন্তু এখন পা কাঁপে, কথা বলতে পারে না, প্রশ্ন করতে পারে না। আপনার মানে তারেক জিয়াকে প্রশ্ন করতে তাদের লজ্জা হয়, তারা শরম পায়। আপনার মানে শফিক সাহেবকে জিজ্ঞেস করতে তাদের শরম পায়। জামাত ইসলাম যখন বলে যদি আমরা ভুল করে থাকি, যদি কেন ভুল করেছো তুমি 1971 সালে জামাত ইসলাম ভুল করেছিল কিনা, স্ট্রেট এই প্রশ্ন কোনো সাংবাদিক জিজ্ঞেস করে নাই। তাকে জিজ্ঞেস করেছে কোনো সাংবাদিক? আপনি বলেন যে তুমি বলো যদি আমরা ভুল করে থাকি, কিন্তু তুমি 1971 সালে বলো তুমি ভুল করেছিলে কিনা। এই প্রশ্নটা তো সরাসরি তাকে কেউ কোনো সাংবাদিক জিজ্ঞেস করে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা ভয় করে, হাঁটু কাঁপে। অনেক বড় বড় সাংবাদিকদের আমি নাম শুনি যারা চাকরি হারাইছে, বলছে যে আমি ছেড়ে দিয়ে চলে আসছি, মিথ্যা কথা। তারপরে সেই সমস্ত সাংবাদিকরাও দেখেছি যে প্রশ্ন জিজ্ঞেস করে না, কোয়েশ্চেন করে না। বলে ক্ষমতাকে কোয়েশ্চেন করা আমাদের কাজ, তো ক্ষমতাকে কোয়েশ্চেনই তো করে না, কোয়েশ্চেন ফর্মুলেট করে না। কোয়েশ্চেন করতে গেলে তাদের পা কাঁপে। এটা কিসের সাংবাদিকতা? আই ডু নট আন্ডারস্ট্যান্ড। আমার আবার বুঝেন, আপনি যেটা বলতেছেন আপনার মানে এখন আমি সাংবাদিকতার দৃষ্টিতে আমি কথাগুলি বলছি না। আমি এখন যে কথাগুলি বলছি একজন ঠকার, একজন ঠকার। এটা হচ্ছে যে আমি টক অফ দি টাউন শব্দ একটা বাইরেছি নতুন, আমি মানে হচ্ছে ঠকার। বেসিক্যালি উই আর নট জার্নালিস্ট। এই আপনার মানে যে আমাদের শকত ভাই যে বললেন উনি বিএনপি করেন নাই বা করেন নাই, জিয়াউর রহমান এইগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা করে নাই, দিস ইজ ট্রু। আপনার মানে হামিদুল্লাহ সাহেব ছিল আপনার মানে জবজবারের মালিক, আব্দুল সালাম সাহেব ছিল এডিটর হচ্ছে যে উনি চাকরি করতেন হামিদুল্লাহ সাহেবের পত্রিকাতে। হামিদুল্লাহ সাহেব আসাম সাহেব পায়ের উপরে পা তুলে টেবিলের উপরে পা দিয়ে বসে থাকতেন টেবিলের উপরে, আর হামিদুল্লাহ সাহেব তার কানে কানে গিয়ে জিজ্ঞেস করছে সালাম ভাই আপনি এই সম্পাদক কোথায়, এই সম্পাদকরা কোথায়, সালাম সাহেবের মতো একজন সম্পাদক কোথায়?
সুপ্রিম টেস্ট যিনি লিখেছিলেন যে শেখ মুজিবের সময়, আমরা সেই সুপ্রিম টেস্ট লেখার সম্পাদকটা কই? মাহবুব আলম সাহেব যখন এই হাসিনা যখন কথা বলে যে মাহবুব আলম সাহেবের বিরুদ্ধে বলতেছেন, তিনি তখন বললেন যে আমি কি করব এখন, অলমোস্ট লিটারালি ক্ষমা চাইলেন উনি, কারণ হাসিনাকে ভয় করে। আরে তুমি জেলে যাও, পাকিস্তানে যদি সাংবাদিকরা যদি বেতার বাড়ি খেতে পারে জিয়াউল হক সাহেবের, বাংলাদেশের সম্পাদকরা বেতার বাড়ি খায় না কেন? সত্য কথা বলার জন্য। আপনি মানে নুরুল কবির সাহেব বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত গিল্টের প্রধান, মানে এডিটরের, উনি গেলেন মাহবুজান ওরা কিক আউট করেছে ডেইলি স্টার থেকে, তারা কিক আউট করেছিল নুরুল কবিরকে। আপনি মানে এগুলি কাজেই উনি গেছেন সেখানে, সেখানে গিয়া করলেন কি, উনি রক্ষা করতে গেছে ডেইলি স্টার। আচ্ছা, খুব ভালো কথা। এখন সাংবাদিকদের দায়িত্বকে ডেইলি স্টার রক্ষা করা, না তার কলমের ধারটা ঠিক রাখা। এই জন্য তিনি লাঞ্ছিত তো হয়েছেন, গেছেন তো শিক্ষাও পাইছে। এই তো দিস ইজ দি থিং। এই রতন দা, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, না আমরাও আমার এখন এখানে প্রায় হঠাৎ আমরা এখন প্রায় এসে পড়ছি শেষ পর্যায়ে। তবে হুম। পরের 5 মিনিট নাসির ভাই, পরের 5 মিনিট একটু ইলেকশন নিয়ে একটু কথা বলি, যেহেতু রাত পোহালেই নির্বাচন। আপনার নাসির ভাই বলেন 1 মিনিট, আর পরে উনি 1 মিনিট বলবে, পরে ক্লোজ করব। নাসির ভাই, কালকে ইলেকশন যে হবে, আপনার কি মনে হয় উইদাউট মানে কোনো ধরনের গন্ডগোল নির্বিঘ্নে কি ইলেকশন আপনি আশা করেন? দুই পক্ষই নির্বাচনে গন্ডগোল প্রতিহত করার জন্য তৈরি। কাজে আমার মনে হয় যে গন্ডগোল সেরকম ভাবে হবে না, কারণ বিএনপি যদি মারতে আসে জামাত ছাড়বে না, জামাত যদি মারতে চায় বিএনপি ছাড়বে না। কাজেই এটা নিউট্রালাইজ হয়ে যাবে। আমার মানে কেন জানি মনে হয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে। তবে আমি যতগুলি বাংলাদেশের লোকজনদের সাথে কথা বলেছি, তারা আশঙ্কা করছে 13 তারিখ কি হবে। এখন মানে নির্বাচনের দিন কিছুই হবে না, 13 তারিখ কি হতে যাচ্ছে সেটা নিয়ে ওটাই, আশঙ্কা এই আছে। জন্যই আপনাকে প্রশ্ন করছিলাম যে মানে মানে নির্বাচনের পরে ইউনূসের ভূমিকাটা কি হবে। স্যার খুব দ্রুততম সময়ে তারা ওথ নেওয়ার পরে, সংসদ সদস্য ওথ নেওয়ার পরে, ওনার যেটা আমার কাছে ইয়ে আছে, যে ইনফরমেশন আছে, দ্রুততম সময়ে ওথ নেওয়ার পরে সংসদ নেতা যদি নির্বাচিত হয় এবং প্রধানমন্ত্রী যদি সিলেক্ট হয়ে যায়, উনি খুব শীঘ্রই উনি দায়িত্ব ছেড়ে দেবেন। এটা ওকে, হ্যাঁ বুঝতে পারছি। ডক্টর শওকত আলী, 1 মিনিট আপনি বলুন তো, কালকে নির্বাচনের পর পিসফুলি পাওয়ার ট্রান্সফারের ব্যাপারে আপনার কি ধারণা, কি মানে কি হইতে না পারে? না, এখানে বিষয়টা হচ্ছে যে আমি তো বলেছি যে যেহেতু গণতন্ত্র চিন্তা চেতনায় আমাদের দীর্ঘদিন ছিল না, এখানে যদি একটু গোলমাল হয় তাহলে এটা গ্রহণ করতে হবে। এটা নিয়ে একটা বড় কিছু করার কোনো প্রয়োজন নেই, কোনো পক্ষেরই না। বিষয়টা হচ্ছে যেসব অঞ্চলে জামাতের প্রভাব রয়েছে সেখানে তারা চেষ্টা করবে যে তাদের সেন্টারগুলো বা তাদেরকে কোনো রকম হটি না দিয়ে কোনো রকম আহ, মানে স্টাফিং যাতে না করে ভোট বক্সগুলো। অন দ্য আদার হ্যান্ড, যেখানে বিএনপি আছে সেখানেও তারা হয়তো এটা ঘোষণা করতে পারে। এখানে মুশকিল হলো যেহেতু গভর্নমেন্টের উইকনেস রয়ে গেছে, নির্বাচন কমিশন তো আরো নাসির ভাই, এসজেডএম নাসির ভাই আমার 3 বছরের সিনিয়র। উনি চিরা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট ইকোনমিক্সের ইউনুস স্যারের ছাত্র, আমিও যেমন উনিও তেমন। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরেই উনি এই বিএসএস ক্যাটাগরিতে যান এবং রেভিনিউ ডিপার্টমেন্টে যোগ দিয়ে পরবর্তীকালে উনি সেক্রেটারি হয়ে রিটায়ার্ড হয়ে আসেন। উনি ছাত্র জীবন থেকে একটা ভাব ছিল ওনার, যে কথা খুব কম কম বলতেন। এক একজনের ছাত্রের এক এক রকমই আছে তো। নাসির ভাই, আপনি নির্বাচন কমিশনের বক্তৃতায় দেখেছেন তার, একটু স্ট্রং হলে খুব ভালো লাগতো। যেহেতু গভর্নমেন্ট একদম নরম, দেশটা কিন্তু এই মুহূর্তে দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের পরিচালনার, ইউনুস সাহেবের না, নির্বাচন কমিশনের। তো একটু স্ট্রং যদি হওয়া যেত সেটা। কিন্তু উনি নিজেই বলেছে যে অন্যান্য নির্বাচন কমিশনারদের জুতোর মালা পরানো যে বীভৎস জিনিস আমার মনে আছে, এবং আমি ওইটা মনে রেখে আমি কাজ করতে চাচ্ছি। এইটা বলাতে এর মানেটা কি দাঁড়ালো আমি জানি না, হাওবার। কিন্তু দি ডে আফটার
স্বাভাবিক কিছু কিছু সহিংসতা হতে পারে, অনেক জায়গায় ইলেকশন বন্ধ হতে পারে, তবে ইন জেনারেল ভয় পাওয়ার কিছু নাই। সবাইকে যেতে হবে। কারণ হলো কি জানেন, যে মেয়েদের যে বিশাল লাইনরা হবে, নতুন যারা ভোট দিতে যাচ্ছে আনন্দ সহকারে বড় লাইন হবে, ইয়ং মেয়েদের বড় লাইন হবে, গরিব কৃষক, কুলি মজুর, তারা ইউনিসেফ একটা স্বপ্ন দেখিয়েছে তাদের, এই স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাবে। ফলে এর ভিতরেই বাক্স ছিনতাই করা, মারামারি করা, আর আপনি তো মিলিটারি, পুলিশ বা অন্যান্য যারা আছে তারা তো আছেই, প্লাস কিন্তু ভোটের ভিতরে ভোট করার সময় এ তো আগের মতো না, হাসিনা তো কিছুই ঢুকতে দিত না সে নিজের লোক ছাড়া। এখন মোবিল নিয়ে যেতে পারছেন, ছবি তুলতে পারছেন, সাংবাদিকদেরও তাই অ্যালাউ, পার্টিসিপেন্ট যারা ভোটার তাদেরও তাই অ্যালাউ আছে, শুধু একটা রুম বাদে যেখানে ভোটটা সিল মারা হবে। তো আমার মনে হয় যে এগুলো ডিটারেন্ট ফোর্স হিসেবে কাজ করবে। আহ বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো এটা ঠিক যে নির্বাচনের পরে একটা ভায়োলেন্স হবে বিভিন্ন কারণে, স্বতন্ত্র প্রার্থী বনাম এই, ও বনাম বিএনপি, বিএনপি বনাম এ। তবে আমাদের সেনাবাহিনী রিসেন্টলি আমি দেখছি তাদের ভূমিকাটা খারাপ না, পজিটিভ। মনে রাখতে হবে, দেশ যদি না থাকে, সংবিধান যদি না থাকে, শাসনতন্ত্র যদি না থাকে, গভর্নিং বডি যদি না থাকে, মিলিটারি কোথায় থাকবে? মিলিটারি নিজেই তো ফুটবলের মতো লোকেরা লাথি মারবে তাদের। এটা এই 15 মাসে অন্তত আমার ধারণা হচ্ছে তাদের এই রিয়ালাইজেশনটা আসছে যে এটা। আর দ্বিতীয় কথা, যেটা আমরা এই বলেছি যে আওয়ামী লীগ এমন কিছু করবে না যে অস্ত্রপাতি পাড়ি দাও, অস্ত্র দখল করো, এটা করো সেটা করো। কারণ হয় কি, এইগুলো হয় সরকারি নির্দেশে হয়, তারপরে শেল্টারও দেয় গভর্নমেন্ট। এই এখন সে বঙ্গভবনও সেই সুযোগ নেই, গণভবনও সেই সুযোগ নাই। তাহলে এখানে একটাই আছে যে আপনি মারামারি করে দৌড়মারুন কোথায়? গ্রামের মানুষের কাছে যাবেন, শহরের কাছে যাবেন, মনে করেন আপনি আওয়ামী লীগ করেন। এই কারণে আমি বলেছি যে যারা ইন্ডিয়া থেকে যারা এসব বাহাদুরি কথা বলে, ভরে যেও না, এটা করবে, ওইটা হবে, ভয় করেন, এটা করাটা মোটেই উচিত না ভাই। দেশটা কিন্তু আমাদের। তুমি যাদেরকে আজকে ভোট দিতে বন্ধ করছো, এদের তো বন্ধ তো ছিলই, তারা তারা গেছে ভোট দিতে অনেক আগ্রহ নিয়ে। তুমি শওকত ভাই, এটা বন্ধ করে দিচ্ছ, আবার তুমি ফিরে এসে রাজনীতি শ- করবা শ- এদের ভিতরে? ইটস ইম্পসিবল। ওকে শওকত ভাই, উইশ দেম গুড লাক। হ্যাঁ, আমাদের দেশ ভালো হোক, আমাদের মতবিরোধ আ- থাক, আমি আমি তারপরে আমরা আমি এগিয়ে থার্ড যাবো। আমি থার্ড সেকেন্ড মইনুদ্দিন নাসির সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, এই নির্বাচনে, কালকে যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের কোন কি রকম মানে কর্মতৎপরতা থাকতে পারে বলে আপনার মনে হয়? আদৌ কি কিছু থাকবে কিনা? এটা এটা যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, 59টা আসন আওয়ামী লীগের লোকজন বিএনপির কাছ থেকে কিনে নিয়েছে। এবং এটা আওয়ামী লীগের এখানে যারা কিনে নিয়েছে এরা কিন্তু আওয়ামী লীগেরাই ওদেরকে ভোট দিবে না, যেটুকু জানি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কারো আর ওই যে বিএনপি সেখানে যেটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিষয়টা করেছে, সেখানে আমার মনে হয় না যে আকাঙ্ক্ষিত আশা যেটা আশঙ্কা করছি যে যে বিএনপি যেই কারণে ভোট নিয়েছে সেটা হবে না। আর অধিকাংশ আওয়ামী লীগ ভোট দিতে যাবে না, যারা যাবে তারা তাদের মতো করে ভোট দিবে এবং বিএনপি আশানুরূপ ভোট সেখানে বিয়ে করতে পারবে না। আর আওয়ামী লীগের অধিকাংশ লোক ভোট দিতে যাবে বলে আমার মনে হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন রতন তালুকদার লাইভে সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর শওকত আলী। আপনারা দুজনকেই ধন্যবাদ, এবং পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।